পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের বণিক বার্তার নিয়মিত আয়োজন অষ্টপ্রহরে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক নিহাল হাসদাই। নিহাল, আপনাকে স্বাগতম। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত 1 মাস 16 দিন পার হয়েছে। এই 1 মাস 16 দিনে নির্বাচনকালীন সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 150টির মতো। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে কিনা? আপনি যেমনটি বলছিলেন সাইফুল, আসলে আমরা এই গত সময় তফসিল ঘোষণার পর থেকে এই সময়টার মধ্যে আমরা যেটা দেখছি, প্রায় 144টা নির্বাচন কেন্দ্রিক সহিংস ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রার্থীরাও আক্রান্ত হচ্ছেন, প্রার্থীর সমর্থকদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ, ভয়ভীতি দেখানো, এমনকি নির্বাচনী যে অফিসগুলো সেখানেও হামলা হচ্ছে, সেখানেও নানান ধরনের সহিংসতা আমরা দেখছি। সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের সামনে, যে রাজনৈতিক হত্যাকাণ্ড, ইতিমধ্যে 4 জন মারা গেছে, প্রাণ হারিয়েছেন এই ধরনের সহিংস পরিস্থিতিতে পড়ে। এবং সবশেষ আমরা গতকাল রাতেও দেখেছি শেরপুরে, সেখানেও একজন মারা গিয়েছেন। তো এই পরিস্থিতিটা আসলে আমাদের নির্বাচনের এখন সময়টাও একদমই কম আছে, খুবই আমাদের হয়তো 12 দিন বা এরকম কিছুটা সময়। তো এই সময়ের মধ্যে যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে না নেওয়া যায়, তাহলে অবশ্যই এটা একটা নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা দেখেছি নিহাল, এবারের নির্বাচন নিয়ে সংখ্যাটা একটু বেশি। তফসিল ঘোষণার সময়ই আমরা দেখতে পেলাম যে ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটলো এবং ওই সময় একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল যে নির্বাচনকালে যে নির্বাচন যত ঘনিয়ে আসবে এ ধরনের পরিস্থিতি তত এ ধরনের ঘটনা হয়তো ঘটবে কিনা একটা শঙ্কা তৈরি হয়েছিল। তা আপনার কি মনে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর এখন যে সক্ষমতা, সেটা দিয়ে তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারবে? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার জন্য থাকছে, পাশাপাশি তাদের সরঞ্জাম, ইকুইপমেন্ট সব কিছু মিলে তাদের সেই সক্ষমতা রয়েছে। এখন এখানে এই সক্ষমতার প্রয়োগটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে গেছে। যেমন আমরা ওসমান হাদির ক্ষেত্রে আমরা দেখলাম, ওসমান হাদি হত্যাকাণ্ডটা একটা আমাদের বড় একটা মেসেজ ছিল যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খারাপ হচ্ছে বা নির্বাচনের জন্য সেই রকম আমরা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছি না। ওসমান হাদি নিজেই একজন প্রার্থী ছিলেন। তো এরপরেও আমরা কিন্তু ওই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারিনি বা প্রার্থীদের নিরাপত্তাটা আমরা পূর্ণরূপে দিতে পারিনি, যার ফলে এরপরেও আমরা দেখেছি যে আরও বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে। তো এখন যদি আমরা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, হত্যাকাণ্ড বা এই ধরনের নির্বাচন কেন্দ্রিক অপরাধ, তাহলে আমার মনে হয় না যে ভোটের সুষ্ঠু পরিবেশ, অবাধ ভোটের যে একটি কথা আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সেটিও আমার মনে হয় না যে রক্ষা করা সম্ভব হবে। আর যদি আমরা আমাদের যে সক্ষমতা আছে এটা সঠিক প্রয়োগ ঘটাতে পারি এবং তৃণমূল পর্যায় পর্যন্ত, তাহলে অবশ্যই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্ভব। ওসমান হাদির হত্যাকাণ্ডটি আপনার মতে এক প্রকার, আপনি যা বললেন তা সে অনুযায়ী, যে ওসমান হাদির হত্যাকাণ্ডটি নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা ওয়েক আপ কল ছিল, তা এবং আপনার বক্তব্য অনুযায়ী সেই ওয়েক আপ কলটা আমরা এখনো হিট করতে পারিনি। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে এই যে এখন পর্যন্ত যে প্রার্থী সমর্থক সহ যে 4 জনের প্রাণহানি ঘটেছে বা যে বিভিন্ন দলের প্রার্থী সমর্থকদের মধ্যে যে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিকের বেশি সংঘাতের ঘটনা ঘটেছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি যদি আমরা যে ওই আপনি যেটা বললেন যে একটা ধরনের ওসমান হাদি হত্যাকাণ্ডটি আমাদের জন্য একটা ওয়েক আপ কল ছিল, তো সেটাকে যদি আমরা সঠিকভাবে আমলে নিতাম, সেটা কি আসলেই নিয়ন্ত্রণযোগ্য ছিল? হ্যাঁ, অবশ্যই। এটাকে যদি আমরা নিয়ে প্রপারলি আইন শৃঙ্খলার যে দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলো যদি আমরা ঠিক করতে পারতাম এবং যথাযথ প্রয়োগ, আইনের যথাযথ প্রয়োগটা আমরা যদি নিশ্চিত করতে পারতাম, তাহলে অবশ্যই এই অপরাধ নিয়ন্ত্রণে রাখা যেত। এই অপরাধের মাত্রা এতটা বেশি হতো না, যেটা আমরা দেখছি যে অলরেডি 144-150-এর কাছাকাছি সহিংস ঘটনা নির্বাচন কেন্দ্রিক ইতিমধ্যেই হয়ে গেছে। এটা তো আসলে খুবই একটি অ্যালার্মিং একটি বিষয়। আমরা দেখেছি 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় হামলা হয়েছে, অস্ত্রশস্ত্র লুট হয়েছে এবং এগুলোর মধ্যে অনেক ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। এসব অস্ত্রের অনেকগুলোই এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এই উদ্ধার না হওয়া অস্ত্রগুলো
আসন্ন নির্বাচনে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখছি যেই সব অঞ্চলগুলোতে বেশি এই অস্ত্রগুলো লুট হয়েছিল পুলিশের থানা স্থাপনা বা এইসব জায়গা থেকে, যেমন আপনি জানবেন সিরাজগঞ্জে কিন্তু ওখানে অনেক মানে বিপুল পরিমাণ ভারী অস্ত্রও লুট হয়েছিল। তারপরে মুন্সিগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে আবার আমরা এখন যেটা দেখছি যে যত সহিংসতা নির্বাচন কেন্দ্রিক, বেশি সহিংসতাই এই অঞ্চলগুলোতেই ঘটছে। তো এটা থেকে তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এখানে এই লুট হওয়া অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি, অস্ত্রগুলো অপরাধীদের হাতে রয়েছে এবং সেগুলোর নানান ব্যবহার প্রয়োগ আমরা দেখছি। এবং নির্বাচনী সহিংস ঘটনার মধ্যে এমন দুটি ঘটনা রয়েছে যেখানে অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে। এটা পুলিশের তথ্য অনুযায়ী বলছে যে দুটি রয়েছে ঘটনা। আর খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে চাইনিজ রাইফেল ছিল, আপনি জানেন সেটা খুবই দ্রুত গুলি ছুটতে পারে, এই রাইফেলটা খুবই স্বয়ংক্রিয়। পাশাপাশি আমরা এসএমজি এরকম ভারী অস্ত্র আমরা দেখেছি। এছাড়াও গ্রেনেড বা নানান ধরনের বিস্ফোরক দ্রব্যও এখান থেকে অনেক লুট হয়েছে। তো শুধু যে পুলিশের হয়েছে তা না, পুলিশের পাশাপাশি কারাগারগুলো থেকেও কিন্তু হয়েছে, ভারী ভারী অস্ত্র লুট হয়েছে। এগুলো কিন্তু এখনও উদ্ধার করা যায়নি এবং এটার সংখ্যা অ্যারাউন্ড এখনও আমার কাছে সর্বশেষ যে তথ্যটি 1000-এর বেশি এমন অস্ত্র এখনও রয়েছে। আর এর বাইরে বৈধ যে অস্ত্র, বিগত সময়ে যে বৈধ অস্ত্রের যে লাইসেন্স ইস্যু হয়েছিল, তো সেখানেও কিন্তু একটা বিপুল পরিমাণ বৈধ অস্ত্র রয়েছে বাজারে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পলিটিক্যাল বা বিভিন্ন জনের হাতে রয়েছে। এই অস্ত্রগুলোর প্রয়োগটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা এখন একটা বড় চ্যালেঞ্জ, কারণ বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য সরকার একটা সময় বেঁধে দিয়েছে 31 জানুয়ারির মধ্যে। তো এখন সেটা কতটা জমা পড়ে বৈধ অস্ত্র, এটাও আমাদের একটা দেখার বিষয়। তা না হলে এই বৈধ অস্ত্রগুলোও কিন্তু অবৈধ ব্যবহারে আমরা দেখতে পারি, অবৈধ ব্যবহার হতে পারে। তো সার্বিক বিষয়টা মিলে আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনীকে এখন অবশ্যই বৈধ অবৈধ লুট হওয়া সকল অস্ত্র উদ্ধারে ব্যাপক তৎপরতা প্রয়োজন, ব্যাপক তৎপরতা চালাতে হবে। নিহাল, আজকে বণিক বার্তায় আপনার যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যত নির্বাচনকালীন সহিংসতার ঘটনা ঘটেছে তার বেশিরভাগই ছিল প্রতিদ্বন্দ্বী দলগুলোর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলো যদি অঙ্গীকারাবদ্ধ না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে? অবশ্যই এখানে তো এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে যে সংঘর্ষগুলো হচ্ছে, এটা অবশ্যই নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশের জন্য একটি বড় ধরনের হুমকি, বাধা। এই ধরনের পরিস্থিতি থাকলে ভয়ভীতি থাকবে, ভোটারদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি থাকবে। তারা অবাধ এবং সুষ্ঠুভাবে তারা ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা তারা পাবেন না। তো তাদেরকে আমাদের নিশ্চিত করতে হবে যে তারা নিরাপদ এবং ভয়ভীতিহীন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখানে সবার আগে আমাদের দায়িত্ব নিতে হবে যারা প্রার্থী আছে, প্রার্থীদের এক প্রার্থী অন্য প্রার্থীর প্রতি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটা জরুরি। আমরা গতকাল প্রতিবেদনটি তৈরির আগে বেশ কয়েকজন অপরাধ বিশ্লেষকের সাথে কথা বলেছিলাম। তারা আমাদের যেটা বলেছে যে হ্যাঁ, এখানে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর একটি দুর্বলতা আছে, তাদের আরও বেশি কাজ করতে হবে। পাশাপাশি এই রাজনৈতিক দলগুলো বা প্রার্থী যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, তাদেরও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, তার সঙ্গে তার যে প্রতিযোগিতাটা সেটাও হতে হবে গণতান্ত্রিক। কিন্তু আমাদের এখানে আমরা যে ধরনের প্রবণতা লক্ষ্য করি যে একজন প্রার্থী উনি মনে করেন যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে তাকে যদি উনি দমনপীড়ন না করতে পারেন তাহলে ওনার বিজয় নিশ্চিত হবে না। এবং এই ধারণা থেকেই আমাদের দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গায় প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এবং এই তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আমাদের প্রায় 55টি এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনাগুলো ঘুরে ফিরে কয়েকটি জেলাতেই হচ্ছে। আমরা যেটা দেখছি যেমন কুমিল্লা, লক্ষ্মীপুর, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই জায়গাগুলোতেই হচ্ছে এই ধরনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলো। তো এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি এই জায়গাগুলোকে চিহ্নিত করে এবং কারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করে যদি এখন দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
আমরা পুলিশের সাথেও কথা বলেছি। পুলিশের জায়গা থেকে পুলিশ যেটা তাদের যেটা বক্তব্য, তারা তাদের মতো করে কাজ করছেন। তাদের জনগণের সহযোগিতা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সম্ভব হবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা। আবার আঞ্চলিক দিক থেকে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে সংঘাতের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে কুমিল্লা ও লক্ষ্মীপুর অঞ্চলে, যেটা আপনি আজকে লিখেছেন। তো এ ধরনের সংঘাতপ্রবণ বা সংঘাতের ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় প্রশাসন সংঘাতের মাত্রা নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? তফসিল ঘোষণার পর থেকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সহিংস যে ঘটনাগুলো দেখছি অতিমাত্রায়, এই ঘটনাগুলো কুমিল্লা, লক্ষ্মীপুর এই জায়গাগুলোতে হচ্ছে। এই এলাকাগুলো প্রবাসী অধ্যুষিত এলাকা। তো আমাদের এই জায়গাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এখানে কিভাবে এই সংঘাতগুলো হচ্ছে, কারা সংঘাতে জড়াচ্ছে, কোন কোন পয়েন্টে সংঘাতগুলো হচ্ছে এবং কী ধরনের কারণে এই সংঘাত তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে পর্যালোচনা করা এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা প্রয়োজন। পাশাপাশি এই অঞ্চলগুলোতে বৈধ অবৈধ অস্ত্র কেমন আছে, এই জিনিসগুলোরও একটি সুনির্দিষ্ট তথ্য বা একটি অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করা দরকার, যে এই অঞ্চলগুলোতে বৈধ অবৈধ অস্ত্র যাতে ব্যবহার করতে না পারে, নির্বাচনী শৃঙ্খলা কেউ যাতে ভঙ্গ করতে না পারে, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আমরা অতীতের নির্বাচনগুলো দেখেছি যে ভোট গ্রহণের আগে অবৈধ অর্থের প্রবাহ বা হচ্ছে যে অর্থের অবৈধ প্রবাহ একটা বেশ গতি পায়। তো এবং এই ধরনের সংঘাত বা অপরাধ সংগঠনের ক্ষেত্রে এই অবৈধ অর্থের প্রবাহটা বা অর্থের অনিয়ন্ত্রিত প্রবাহটা কি ধরনের ঝুঁকি তৈরি করে এবং হচ্ছে যে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এই দিক থেকে প্রশাসনের করণীয় কি? ধন্যবাদ। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন, কারণ আমরা যে সংঘর্ষের যে ঘটনাগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা যাচাই করতে যে দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই এই অবৈধ অর্থ বা অনিয়ন্ত্রিত অর্থের প্রবাহকে কেন্দ্র করেই এই সংঘাত সহিংসতাগুলো হয়েছে। যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা দেখেছি কুমিল্লাতে দুই দফা সংঘর্ষ হয়েছে। সেটার মূল কারণ ছিল একজন প্রার্থীর সমর্থকরা ওখানে ঘরে ঘরে যাচ্ছেন এবং অনেকের কাছ থেকে তারা নগদ বিকাশ নাম্বার নেয়া বা চকলেট দেয়া, উপহার দেয়া, এমন করেছেন। এটা আবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা জানতে পেরে তারা এসে এই ঘটনা বাধা দিয়েছে। এরপরে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা সংঘর্ষ, বাকবিতণ্ডা প্রথমে, পরবর্তীতে এটা হাতাহাতি এবং চূড়ান্ত সংঘর্ষ পর্যায়ে রূপ নিচ্ছে। তো এই জন্য অনিয়ন্ত্রিত অর্থ নির্বাচনের আগে এটাকে আমাদের যে কোনো মূল্যে রোধ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিতে হবে। আমরা যদি অবৈধ অর্থ বা অনিয়ন্ত্রিত অর্থের প্রভাবটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অনেকটাই এই ধরনের সহিংসতা কমে আসবে বলে মনে করি। সেক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে ঘটনার উদাহরণটি দিলেন সেটি হচ্ছে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এখন প্রার্থীরা যদি এই নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পরিপালন করেন, তাহলে কি নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নেওয়া সহজ হয়ে যাবে বলে আপনি মনে করেন? জি, অবশ্যই। যদি আমরা প্রার্থীরা যদি তাদের জায়গা থেকে সচেতন হন, তারা যদি নির্বাচনী শৃঙ্খলা মেনে তাদের প্রচারণার কাজটা করেন, ভোটারদের ঘরে ঘরে যান, ভোটারদের কাছে যান, সেক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের সংঘাতময় পরিস্থিতি আমরা এড়িয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব। বণিক বার্তার নিয়মিত আয়োজন অষ্টপ্রহরে আমরা আপনাদের সামনে হাজির হব দেশের রাজনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, নানা ধরনের বিশ্লেষণ নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।